এখন থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি। জনবান্ধব বাহিনী গড়তে পুলিশ কমিশন গঠনের সুপারিশ বিএনপির, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য র্যাব বিলুপ্তির দাবি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। এখনো অপপ্রচার চালাচ্ছে ভারতের সাম্প্রদায়িক শক্তি, নির্বাচন বিলম্ব হলে বাংলাদেশ নিয়ে মাথাচাড়া দিবেন নানা ষড়যন্ত্র। চট্টগ্রাম আদালতে হামলা মামলায় ৮ আসামি ফের ৫ দিনের রিমান্ডে, নড়াইলে মাশরাফি সহ ৩০০ জনের নামে মামলা। ব্লু ইকোনমি বাস্তবায়নে রাজধানীর ২১ খাল দখলমুক্ত করতে নানা তৎপরতা, ৩ মাসের মধ্যে সারা দেশে খালের তালিকা। সিরিয়া জুড়ে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা, দখল হচ্ছে একের পর এক এলাকা, আরব বিশ্বের তীব্র প্রতিবাদ। সন্ধ্যায় সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সমতায় ফিরতে মরিয়া টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, হাইকোর্টের এই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা চলতি বছর লিভ টু আপিল করেন। শুনানিতে বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতের হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের ইখতিয়ারের বাইরে। আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। গণহত্যা, গুম, খুনের জন্য পুলিশ গণশত্রুতে পরিণত হলেও ছেঁটে ফেলার সুযোগ নেই, তাই বাহিনীটিকে নতুন করে দাঁড় করাতে কমিশন গঠনের সুপারিশ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সংস্কার কমিশনকে দেয়া সুপারিশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পুলিশকে জনবান্ধব করতে ৫ দফা সুপারিশের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব বিলুপ্তির প্রস্তাব করে বিএনপি। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধে সুপারিশ তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, ছাত্র জনতার বিপ্লব যাতে ব্যর্থ না হয় সেদিকে সবাইকে চেষ্টা করতে হবে। এই বিপ্লব থেকে সব রাজনৈতিক দল শিক্ষা নিতে হবে, আর কেউ আওয়ামী লীগ হবে না। দ্রুত সংস্কার শেষে নির্বাচনও দাবি করেন তিনি। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। শেখ হাসিনার পতনে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতের গণমাধ্যম ও সাম্প্রদায়িক শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মহল চেষ্টা করে যাচ্ছে সংস্কারের নামে নির্বাচন পেছাতে, কিন্তু ভোটের যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র ততই বাড়বে। মঙ্গলবার রাজশাহী ও কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে মঙ্গলবার সকালে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি।
কর্মশালা উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ চেয়ে তিনি বলেন, ভোট আয়োজনে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র ততই বাড়বে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। আমরা এই ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে। এদিন রাজশাহীতে দেশি পণ্য কিনে হও ধন্য এই ব্যানারে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় সেদেশের শাসক গোষ্ঠী মনে কষ্ট পেয়ে অপতথ্য ও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করায় মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেন তিনি। এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দানব তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট। অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে। পরে প্রান্তিক মানুষের কাছে স্বল্প মূল্যে দেশি লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন রিজভী। সেখানে ভারতের জয়পুরি বিছানার চাদর পরান তিনি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেন হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা 6,51,0762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুনকে খালাসের রায়ে আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হলো। এদিকে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মাননীয় আদালত শুনেছেন, এই অ্যাপিলের এগেইনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার হওয়া 8 আসামিকে ফের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের চট্টগ্রাম সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গেল 4 ডিসেম্বর তাদের 6 দিনের রিমান্ডে নেয় পুলিশ। 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার সমর্থকরা। সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে তারা। ওই ঘটনায় হত্যা মামলা সহ পুলিশের ওপর হামলা ভাঙচুরের অভিযোগে 6টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে 3টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় মাশরাফি সহ 295 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 300 জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা গেল 4 অগাস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার C&B চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলা করে বেধড়ক মারধর করে। এবার বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক কাণ্ডকে পুঁজি করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন শ্রমিক লীগ নেতা। ঘটনার 15 বছর পর মুখোশ পাল্টে দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু এখন বিএনপির নেতা। বালু ট্রাক কাণ্ডে মিথ্যা মামলায় বিমানবন্দর রেন্টে কার কাউন্টার শ্রমিকদের ফাঁসিয়ে দখল করতে চান কাউন্টার।
অনুসন্ধানে উঠে আসে দেলুর জালিয়াতির কাণ্ড। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ইশাত সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন এম এ আজিম। দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু 2024 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকারী সদস্য। তার আগে 2010 সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। আপাদমস্তক স্বৈরাচার আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু 2020 সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। গাড়ি লয়ে যায়, গাড়িতে মনে করেন বড় বড় গরু সাথে একবার জড়িত এবং একটা পাইছিলাম আমরা। পরে পুলিশ টুলিশে নিচে কদিন জেল টেল খাই দিয়েছে, বাড়িছে। এটা তো অনেক জায়জামাল হয়েছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে গরুচোর দেলু চোখে ধুলা দিয়ে বনে যান বিএনপি নেতা। শ্রমিক লীগ নেতা দেলোয়ার দেলু খোদ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করে বসেন। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্টেকার শ্রমিক নূর ইসলামকে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে 1 নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত 15 বছরেও মেলেনি তার অস্তিত্ব। 2 নম্বর আসামি করা হয়েছে বিমানবন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এবিএম ফরমান আলীকে। বালুর ট্রাক রাখার ঘটনা 2013 সালে হলেও ফরমান আলী বিমানবন্দর থানায় যোগদান করেন 2016 সালে। আসামিদের সাথে কথা বলতে গেলে পাওয়া যায় মামলায় ফাঁসিয়ে দেলুর মামলা বাণিজ্য ও দখল চেষ্টার প্রমাণ। আসামি থেকে বাদ দিতে কারো কাছে টাকা, আবার কারো কাছে বিমানবন্দরের কাউন্টার দাবি করছে সে। আমাকে হুমকি দুমকি দিতে আছে। পরবর্তীতে শুনলাম যে 34 জনের একটা লিস্ট করে মামলা দিতেছে। তো তখন আমি তাকে ফোন দিলাম যে দেলোয়ার, আমি তোমার কি ক্ষতি করলাম যে তুমি আমার নামে মামলা দিবা? বললো যে আপনি তো কথা শোনেন না, আপনার কাছে কাউন্টার এসেছে। আমি কাউন্টার তোমাকে তো বুঝাই দিলাম, বারবার বুঝাইলাম যে কাউন্টার আমার একা পক্ষে সম্ভব না। এই লিস্ট করছি, আপনাদের নামে একটা মামলা হবে। কিসের মামলা জানি না, যদি আপনারা টাকা দেন তাহলে নাম কেটে দেবো, নাম থাকবে না। তেমনিভাবে 200 লোকের একটা লিস্ট ছিল। 200 লোকের লিস্টের মধ্যে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মনে করেন সবার নাম কেটে দিছে, কিন্তু 34 জনের লোক লাস্ট হয়ে গেছে। মোবাইল ফোনে একাধিকবার হুমকি সহ মোটা অঙ্কের টাকাও চাইছে দেলু। এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি খেলতেছি নাকি না, ঠিক আছে। আর এই দেশের প্রধানমন্ত্রীর মামলার পাতি আমি এমন একটা আছে যেটা আমি পরশুদিন পুলিশ কমিশনারের সাথে দেখা করছি, কথা বুঝছেন? আমি আল্লাহর কাছে মঙ্গলবার ডক্টর ইউনূস স্যারের সাথেও দেখা করব। আমি অনেক জায়গায় ইচ্ছা করলে দিন থেকে টাকা নিয়ে কিন্তু আরেকজন টাকা খেয়ে লাইছি, কথা বুঝছেন আপনি? কিন্তু এই মামলার বাদে আমি যদি বলি মাহবুব ভাই নাই, তাহলে কিন্তু নাই ভাই। ব্যাপারটা বুঝছেন আপনি? বুঝছি ব্যাপারটা বুঝছি। এবার রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দেলুর মুখোমুখি হতে চাই আমরা। তার দেয়া ঠিকানার অস্তিত্ব মেলেনি খিলক্ষেত জুড়ে। আমার মনে হচ্ছে নিকুঞ্জ তো খাপাড়া লাগে। নিকুঞ্জ খাপাড়া আছে। নিকুঞ্জ খাপাড়া না, ওটা টানপাড়া। মুঠোফোনে যোগাযোগ করলে বিমানবন্দর থানার সামনে দেখা করার কথা বলে দেলোয়ার। আপনার সাথে কথা বলে তো আপনাকে ডিটেইলস সব বলবো, সমস্যা নাই। না আপনি থানায় যান, আমি থানায় আপনার সাথে দেখা করব। তবে বিমানবন্দর থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেলু জানায় দেখা করবে না সে। ওই মামলাটার বিষয়ে আপনার সাথে কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নাই ভাই। আপনার সাথে তো দাদা আমার কোনো কথা নেই দাদা। আপনি আমার কত রেকর্ডিং করতেছেন সেটাও আমি জানি। আপনাকে তো দেখলাম আপনি শ্রমিক লীগের সাথে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, মামলা যেভাবেই হোক সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিতে আদালতকে সহযোগিতা করবেন তারা। প্রত্যেকটা মামলায় আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং মামলা তদন্তের সময় আমরা এটা খুব গভীরভাবে পর্যালোচনা করি। আসলে সংশ্লিষ্ট ব্যক্তির ওই ঘটনায় কোনো রকমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় কিনা, এই প্রমাণ পাওয়া সাপেক্ষে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পিসিপিআর বলছে, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলু। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মায়ের ডাকের ভুক্তভোগী গণজমায়েত। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গণজমায়েত থেকে কি বলছেন ভুক্তভোগী এবং বক্তারা?
ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 1টা নাগাদ শুরু হয়েছে আপনার মায়ের ডাকের আয়োজনে কিন্তু আপনার এক গুম খুন এবং হত্যার যে গণহত্যার বিচারের দাবিতে যারা আসলে আপনার আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা কিন্তু একটা সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার গেল 15 বছরে যেসব পরিবার আসলে গুম খুন এবং আওয়ামী স্বৈরাচার সরকারের হত্যার শিকার হয়েছে সেই সব পরিবার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে গেল জুলাই আগস্টে যে আসলে আপনার গণ অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছেন বা যেসব নিহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারাও আসলে এখানে এসে আমরা দেখেছি তারা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আপনার বিএনপির যে আপনার সদস্য সচিব প্রচার এবং মিডিয়া সেলের শামসুদ্দিন চৌধুরী এনি এবং আপনার এবং জোনায়েদ সাকি এবং সেই সাথে সাথে জামাতের নেতৃবৃন্দ এবং আপনার এই যে আপনার জুলাই আগস্ট গণহত্যা যারা আসলে জুলাই গণহত্যা যারা আহত হয়েছেন তারা তো এখানে উপস্থিত হয়েছেন সেই সাথে যারা সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং আপনার এছাড়া যে আরও নাহিদ এরাও আসলে এখানে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরেই আসলে আপনার তারা বক্তব্য রাখবেন এবং আপনাকে একটু বলে রাখি যে আমরা এই যারা গেল 15 বছরে যারা গুম এবং গণহত্যার শিকার হয়েছে সেই সব পরিবারের সাথে আমরা কথা বলেছি তারা আসলে এখনও আপনার সেই কান্না বিজড়িত কণ্ঠে আমাদের কিন্তু জানিয়েছেন যে আসলে তাদের সন্তানকে কারো প্রায় 5 বছরের অধিক সময় গেছে তারা এখনো তাদের সন্তানকে ফিরে পাচ্ছেন না এবং কেউ 5 বছরের বেশিও হয়েছে এমনও আসলে আপনার তাদের সন্তানের এখন পর্যন্ত কোনো রকম কোনো হদিস পাচ্ছেন না এবং তারা নানাভাবে আসলে নির্যাতনের শিকার হয়েছেন তারই বিচারের দাবিতে এবং তাদের সন্তানদের এবং কারো স্বামী এবং কারো আপনার নিজেদের যারা আসলে আত্মীয়স্বজন রয়েছে তারা যেন আসলে ফেরত পাওয়া যায় বা তাদের যদি হত্যা করা হয় তাদের যেন বিচার হয় এবং সেটি দাবি আসলে তারা আজকে এখানে জানাতে এসেছেন এবং আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তাদের একটাই দাবি যে এই যে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে বিগত স্বৈরাচারের আমলে সেই কারণে আপনার যেন তারা আসলে এই মানবাধিকার যে ক্ষুণ্ণ হয়েছে তাদের যেন আপনার বিচার করা হয় এবং বিগত যে ফ্যাসিবাদ সরকার ছিল শেখ হাসিনা তাকে যেন আসলে দেশে ফিরিয়ে এনে এর বিচার আওতায় আনা হয় এমনটি দাবি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে সেখানে মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি জমা দেন কমিটি প্রধান জাকির আহমেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার পর সুপারিশ প্রণয়নে গেল 16 সেপ্টেম্বর 5 সদস্যের এই কমিটি করে সরকার। নির্ধারিত 90 দিনের আগেই প্রতিবেদন দেয়ায় কমিটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে রাউজান ও বোয়ালখালী থানার 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। গেল 12 সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজেপি। আওয়ামী লীগ থেকে 5 বার এমপি নির্বাচিত হওয়া ফজলে করিমের বিরুদ্ধে রাউজান ও নগরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।